আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইউকে অথবা ইউকের বাইরে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন অথবা ধারণকৃত দেখবেন, তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায়। দ্বিতীয় মাত্রায় বরাবরের মতো আপনাদের সাথে আমরা উপস্থিত থাকি দুইজন, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় ভাই কাউসার কুরেশি। আসসালামু আলাইকুম দর্শক, অনেকদিন বিরতির পর আবার আমরা উই ব্যাক ইন দ্বিতীয় মাত্রা এগেইন। ওয়েলকাম ব্যাক টু দ্বিতীয় মাত্রা কাউসার ভাই। সাথে সাথে কাউসার ভাই এবং আমি আছি আপনাদের সাথে। আমি মোল্লা মাহফুজ ইসলাম, সলিসিটার্স, মিয়ান কাউসার ভাই, সিনিয়র কোর্টস অফ দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। আমরা আইনের বিভিন্ন বিষয়ে এটা একটা আলোচনামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় আলোচনা করে থাকি, রেঞ্জিং টু ফ্রম ইমিগ্রেশন টু অ্যাসাইলাম টু কমার্শিয়াল প্রপার্টি, ফ্যামিলিজ। আমরা সবসময়ে একটা টপিকস নিয়ে সাধারণত আলোচনা করে থাকি। আজকের যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব তা হলো কমার্শিয়াল প্রপার্টি এবং ইমিগ্রেশনের যে বিষয় নিয়ে আলোচনা করব তাহলে অ্যাসাইলাম। যদি সুযোগ থাকে বা সময় হয় তাহলে আমরা ফ্যামিলি ল নিয়েও কিছু প্রশ্নের উত্তর দিব অথবা কিছু আলোচনার ভিতরে রাখবো। দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমরা সবসময় একটা ডিসক্লেমার দিয়ে থাকি, এটা একটা আইনের আলোচনামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা শুধু আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আপনাদের প্রশ্নের উত্তর দেই আমাদের জানা মতে, যেভাবে সম্ভব হয় আমরা আপনাদের সাথে আলোচনা এঙ্গেজ করার চেষ্টা করি। যদি আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে কোশ্চেন করবেন। স্ক্রিনের নিচে যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আলোচনা যে কোনো পর্যায়ে আমরা সবসময় বলে থাকি যে এটা শুধুমাত্র আলোচনামূলক একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের কোনো পরামর্শ বা কোনো কিছু আপনি আইনের দৃষ্টিতে মানে আইনের প্রমাণ হিসেবে ইউজ করতে পারবেন না। যদি আপনার কোনো সুচিন্তিত বা স্পেসিফিক কোনো বিষয়ে প্রয়োজন, মানে অ্যাডভাইস প্রয়োজন হয়, তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো সলিসিটার অথবা ব্যারিস্টার্স অথবা আইনের যে বিষয়ে আপনার প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করবেন। তারা নিশ্চয়ই আপনাদেরকে আপনাদের যে প্রয়োজন সে বিষয়ে কথা বলবে। এটা আবারও বলছি, এটা শুধুমাত্র একটা আলোচনামূলক অনুষ্ঠান। আমি এবং কাউসার কুরেশি, জনাব কাউসার কুরেশি ভাই, আমরা আপনাদের সাথে থাকি এবং আছি আজকে প্রায় 1 ঘন্টা। অনেকদিন পরে আপনাদের সাথে রমজানের কারণে আমরা বেশ কিছুদিন আমাদের অনুষ্ঠানটি বন্ধ ছিল। আমরা আজকে আবার নতুন করে শুরু করলাম। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে প্রথম এবং তৃতীয় মঙ্গলবার প্রত্যেক মাসের। দর্শক, কথা না বাড়িয়ে আমরা আজকের অনুষ্ঠানের মূল পর্বে চলে যেতে চাই। প্রথমে আমরা আলোচনার বিষয় যেটা রাখতে চাই তা হলো কমার্শিয়াল লিজ। আমি আলোচনার সাথে আমরা দুইজন আপনাদের সাথে থাকবো। আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে অথবা কোনো জিজ্ঞাসা থাকে আমাদের সাথে স্টুডিও লাইনে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আপনার স্ক্রিনের নিচে যে লাইনটি দেখছেন। দর্শক, ফোন করার আগে আপনারা মনে রাখবেন কাইন্ডলি যেন ভলিউমটা কম করে আমাদের সাথে কথা বলবেন, তাহলে আপনাদের কথা শুনতে বা উত্তর দিতে আমাদের জন্য সুবিধা হয়। কাউসার ভাই, কাইন্ডলি কমার্শিয়াল প্রপার্টি সম্বন্ধে কিছু বলেন, আপনার অভিজ্ঞতা। আমরা অনেকদিন ব্রেকের পর, আপনি অলরেডি যেটা বলছেন যে ব্রেকের পর আমরা আবার ব্যাক টু আওয়ার রিয়েল শো, যেটাতে আমরা প্রত্যেক মঙ্গলবারে, এভরি আদার মঙ্গলবারে আসি, সপ্তাহ প্রথম এবং তৃতীয় মঙ্গলবার যেমনটা আপনি মাসেতে আসি আর কি। তো কমার্শিয়াল লিজের আজকে আমি লুপ হোল এগুলো নিয়ে একটু আলোচনা করি, যেখানে আমাদের ক্লায়েন্টরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হন। জি। তো কোন কোন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হন, বিশেষ করে যারা লিজ নেবেন, যারা নতুন লিজ নেবেন, এরাই বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হন। কীভাবে ক্ষতিগ্রস্ত হন? উনি একটা প্রপার্টি পাইলেন যে এটা হয়তো ফ্রেশ লিজ হবে, ল্যান্ডলর্ডের সাথে যোগাযোগ করলেন যে ইয়েস আমি এই প্রপার্টিটা নিতে চাই। ল্যান্ডলর্ড সাথে সাথে বললো যে ঠিক আছে, আমার সলিসিটার এবিসি সলিসিটারের সাথে আপনি যোগাযোগ করুন। এবিসি সলিসিটার বললো ঠিক আছে, আমরা ল্যান্ডলর্ডের টার্মস অ্যান্ড কন্ডিশন তোমাকে দেব, যেটাকে আইনি ভাষায় হেড অফ টার্মস বলে, এটা দেব। এর আগে তুমি কনফার্ম করো যে আমাদের ফিটা কে দেবে। তখন যিনি বায়ার আছেন, নতুন লিজ নেবেন, ইনকামিং টেনেন্ট, উনি তো বলেন যে এটা আমি দেব। সাধারণত দেওয়ার সাথে উনি গেলেন ওনার অন্য সলিসিটারের কাছে, ওনার সলিসিটার XYZ এর কাছে। XYZ বললো ঠিক আছে, আমরা তোমার জন্য অ্যাক্ট করব, নো প্রবলেম এট অল, আমাদের ডিপোজিট দেন এবং সাথে সাথে ল্যান্ডলর্ডের সলিসিটারের পয়সা দেওয়ার জন্য একটা আন্ডারটেকিং আমরা দেবো। এবং আন্ডারটেকিং আমরা দেব না যতক্ষণ পর্যন্ত আপনি ওর ফিটা কি করতেছেন না, আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করতেছেন না।
ফাইন, উনি সবগুলা করলো, হেড অফ টার্মগুলা দেওয়া হলো, এমন কিছু হেড অফ টার্ম দেওয়া হলো, কিংবা এমন কিছু রেফারেন্স চাওয়া হলো, বা ব্যাংক রেফারেন্সের কথাই ধরুন, একদম নতুন ব্যবসায়ী, তার তো ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে মাত্র, তো ব্যাংক কোনো রেফারেন্স দিতে চায় না, ইন জেনারেল দিতে চায় না। তখন বললো যে যেহেতু ব্যাংক রেফারেন্স নাই, অথবা আমি তোমাদেরকে কি করব না, তোমাকে লিজটা দিতে পারতেছি না। কিন্তু আপনি কি লুজ করতেছেন? দুইটা লিগ্যাল ফি লিজ করতেছেন। একটা হচ্ছে আপনার ওন সলিসিটার যে কাজগুলো আপনার জন্য করলো, কিছু অংশ তারা অবশ্যই আপনাকে চার্জ করবে। অন টপ যেটা হচ্ছে ল্যান্ডলর্ডের সলিসিটার, এরা যখন আন্ডারটেকিং নেয়, এরা বলে যে এই ম্যাটার হোক আর না হোক আমাদের ফিটা you must pay the fees should this proceed or not, or not doesn't matter, এটা প্রসিড হোক আর না হোক আমাদের ফি দেয়। অতএব আপনাকে মিনিমাম যারা লিজ নেবেন এটা মাথায় রাখবেন, মিনিমাম 1500 থেকে 2000 পাউন্ডের একটা ছোটখাটো একটা রিস্ক আপনাকে প্রথমেই মাথার মধ্যে নিয়ে তারপর লিজে। অনেক বড় একটা কথা বলে ফেললেন একজন নতুন ইনকামিং ট্যালেন্টের জন্য। আমরা একটা কল আছে, আমরা একটু নিয়ে নিই, আমরা আবারও আপনার সাথে আলোচনায় ফিরবো। দর্শক, আমরা আপনার সাথে আছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার কোশ্চেনটা করুন। আরিফ আহমেদ, লন্ডন থেকে। আসসালামু আলাইকুম আরিফ ভাই, বলেন কেমন আছেন? জি, আমাকে একটা সেকশন 21 এর পরে সেকশন 80 লেটার পেয়েছি স্টেটিজেন থেকে। এরপরে লাস্ট দিস হচ্ছে N54 ইভিকশন নোটিশ। আমি জানতে চাচ্ছি এটা কি আমার লাস্ট বেলিফ লেটার কিনা, নাকি এরপরে আর কোনো লেটার আসবে, নাকি এই ডেটেই কি আমার চলে যেতে হবে কিনা? আপনার কোশ্চেনের 3টা পার্ট আছে, আপনি শুনতে থাকুন, আপনার কোশ্চেনের উত্তর আমরা দিব। আমরা এটা ল্যান্ডলর্ড এন্ড টেনেন্টের ইস্যু, এটার আমরা কমার্শিয়াল প্রপার্টির আলোচনা করছি। আমরা আপনার প্রশ্নের উত্তর দিব। ভাই আপনি শুনতে থাকুন, আপনার কোশ্চেন আপনার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি বলছিলেন কমার্শিয়াল প্রপার্টির লুপহোল। এটা হচ্ছে প্রথম লুপহোল, যিনি লিজ নেবেন উনাকে মাথার মধ্যে রাখতে হবে যে এই 1.5 থেকে 2000 পাউন্ডের মতো নিয়ার অ্যাবাউট এই ফিটা উনি প্রবাবলি লুজ করতেও পারেন যদি এটা প্রপার্টিটা উনার না হয়, উনি যদি লিজ নিতে না পারেন। এটা হচ্ছে ফার্স্ট লুপহোল। সেকেন্ড লুপহোল যেটা খুব খেয়াল করে দেখতে হবে যে যখন উনি লিজ নেবেন, লিজ নেওয়ার ক্ষেত্রে এটা আমরা যেটাকে বলি ওপেন লিজ অর ক্লোজ লিজ। যে ওপেন লিজ হলো মানে এই লিজটা রিনিউ করা যায়। একটা সেকশন আছে যে সেকশনটা এই লিজের মধ্যে আছে, 1954 আছে কি আছে না। তো যদি এরকম হয়, লিজটা যদি ওপেন হয়, এটা আপনার জন্য খুব লাভ হবে। লাভ হবে কি, আপনি রিনিউ করার জন্য 10 বছরের হলে যখন আবার অটোমেটিক রিনিউর জন্য আপনি ল্যান্ডলর্ডদেরকে চাইতে পারেন, এবং এটা যদি আপনি অন্য কারোর কাছে সাবলিজ মিন অ্যাসাইনমেন্ট দিতে চান, এটাও আপনি একটা ভ্যালু হিসাবে বিক্রি করতে পারবেন, বিকজ দ্য লিজ ইজ ওপেন। তো এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট আপনি জানার আগে। এটা থার্ড হচ্ছে যদি কাউন্সিলের প্রপার্টি হয়, এটার ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, কাউন্সিলের প্রপার্টিতে যেটা কাউন্সিল তার ওন কিছু রুল ইমপ্লিমেন্ট করে, যদি তাদের কোনো প্যারেড থাকে এবং এই প্যারেডে 20টা দোকান আছে, এই 20টা দোকানে যখন এরা লিজ দেয়, বলে যে এটা হবে কাপড়ের দোকান, এটা হবে সবজির দোকান, এটা হবে মোবাইলের দোকান, এটা হবে, অতএব ওই কভেনেন্টটা আপনি ব্রেক করতে পারবেন না। তো আপনি নিয়ত করছেন যে আপনি একটা টেক আউট দেবেন। আমরা কভেনেন্টকে একটু ক্লিয়ার করে দিব দর্শকের জন্য। কভেনেন্ট ডেফিনেটলি কভেনেন্ট হচ্ছে কিছু রেস্ট্রিকশন যেটা ল্যান্ড রেজিস্ট্রিতে থাকে, অথবা আপনি যখন লিজ নেবেন লিজের মধ্যে কিছু রেস্ট্রিকশন থাকে, ওইটা করতে পারবেন না। সো আইনের ভাষায় এটাকে কভেনেন্ট বলি আমরা, কিন্তু আসলে এটা রেস্ট্রিকশন, যে এটা আপনি করতে পারবেন না, ব্রিজ করতে পারবেন না আর কি, বা এইগুলো আপনাকে করতে হবে। কারেক্ট। তো এই ক্ষেত্রে কাউন্সিলের প্রপার্টি হলে এখানে যদি প্যারেড থাকে, তাদের 20টা দোকান থাকে, তাহলে 20টা দোকানের মধ্যে এরা চায় ভ্যারাইটিস, মানে সব ধরনের লোক এখানে আসুক। এখন আপনি হয়তো দেখলেন এখানে খুব ভালো একটা টেক আউট হচ্ছে, এসে পেরে উঠতে পারতেছে না, আমার জন্য আরেকটা টেক আউট দিয়ে হবে, চাইনিজ আছে আমরা একটা ইন্ডিয়ান টেক আউট দিয়ে দেই, কিন্তু আপনি দেখবেন ওই প্যারেডে শুধুমাত্র একটা টেক ওয়ে অথবা একটা পারমিশন আছে, দোকানের পারমিশন আছে। এটা আগে আপনাকে এটা দেখে নিতে হবে যে কভেনেন্টগুলো কি আছে কিনা। কিন্তু আমি একটা কোশ্চেন করি দর্শকদের পক্ষ থেকে, তাহলে আমি শুরু করার আগে আমি কিভাবে জানবো যে কভেনেন্টগুলো এরকম, কিভাবে আমাদের দর্শক এটা জানতে পারবে? এটা আমরা সলিসিটার যখনই আপনি অ্যাপয়েন্ট করবেন, উনি যখন ল্যান্ডলর্ড সলিসিটার সাথে যোগাযোগ করবেন, বলবে যে আমাকে আগের লিজ যেটা আছে, যদি এটা আগের লিজ থেকেই থাকে, আমাকে আগের লিজ দাও অথবা হেড অফ টার্মগুলো দাও। তো হেড অফ টার্মের মধ্যে ভেরি ক্লিয়ারলি লেখা থাকে এটা। আর যদি অলরেডি লিজ আছে, আপনি যে অ্যাসাইনমেন্ট নিতে চাইতেছেন নতুন অন্য কারো কাছ থেকে, তাহলে আপনাকে যেটা হবে যে ওই আগের লিজের মধ্যে ভেরি ক্লিয়ারলি লেখা আছে যেটা ইউজ। আর আরও কি একটা জিনিস আমাদের দর্শক করতে পারেন না, যে আমরা যে সলিসিটারের কাছে যাব, গেলে তাদেরকে আমরা এক্সপ্লেন করব যে এইটা আমরা নিতে চাচ্ছি,
তখন প্রি ইনকোয়ারি যেটা যে আমরা হয়তো আমাদের সলিসিটরকে বললাম যে ইউ ক্যান ব্রিং আউট দ্য অফিশিয়াল কপিস। ক্ষেত্রে কাউন্সিলের প্রপার্টির ক্ষেত্রে প্রি ইনকোয়ারির জন্য কাউন্সিলের একটা ফি আছে, ওই ফি দিলে কাউন্সিল ওই প্রি ইনকোয়ারি সবগুলা দিয়ে দেয়। এগুলা আপনি লিজ নিলেন কিংবা নিলেন না, এরা সব ধরনের আপনাকে এভিডেন্স এবং ডকুমেন্টস আর ইনফরমেশন সবগুলো এরা প্রোভাইড করে। মোস্ট অফ অল কাউন্সিল এরকম করে আর কি। গুড। এই সুবাদে কাউসার ভাই যেমনটি বলছিলেন যে লিজ নেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়ে আমাদের দর্শক যারা আছেন তাদেরকে সচেতন থাকা জরুরি। দেয়ার আর মেনি আদার থিংস আমরা সচেতন থাকতে পারি। তবে মেইনলি হচ্ছে যে একটা ইনিশিয়াল ফিজের ব্যাপার যেটা আছে এটার ব্যাপারে একটু কেয়ারফুল থেকে তারপর অগ্রসর হওয়াটা বেটার, যেটা থেকে আমরা জানতে পারলাম। আমরা আজানের বিরতিতে যাব দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। আজান শেষে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। শুনতে থাকুন, দেখতে থাকুন আমাদের প্রোগ্রাম দ্বিতীয় মাত্রায়। দেখা হচ্ছে আজানের পরে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক। বিরতির পরে আমরা আবার ফিরে আসলাম আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায়। আপনাদের সাথে আমরা কথা বলছিলাম কমার্শিয়াল লিজ নিয়ে। কমার্শিয়াল লিজ নেওয়ার ক্ষেত্রে যেসব দুর্বলতার দিকে আমাদেরকে বা যেসব ক্ষতির কারণ আমাদের হতে পারে, যেসব বিষয় আমাদেরকে বিশেষভাবে নজর দেওয়া দরকার, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। দর্শক, আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত অথবা কোনো জিজ্ঞাসা থাকে আমাদের স্টুডিও লাইনে ফোন করলে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। কাউসার ভাই, আমরা আলোচনা করছিলাম যে বিষয়গুলো আমাদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার, যে কয়েকটি বিষয় আপনি বললেন। বিশেষ করে ওই যে লিজের ক্ষেত্রে কোন কোন লুপহোলগুলো আছে এগুলো আমরা বিশেষভাবে, এটা আসলে অনেক লম্বা আলোচনা, চাইলে অনেক বড় করে আলোচনা করা যায়, কিন্তু আপনি যেমন বললেন যে এটা আসলে বিশেষ ক্ষেত্রে যে মানে শুরুতে যে জিনিসগুলো, তারপরে আপনি যখন আপনার সলিসিটরের কাছে, তারপর তো যে ইজ নাথিং টু ডু ইউ, সো ই সলিসিটর উইল ডু দ্য রেস্ট অফ অল সলিসিটর করবে। আর আপনার কোনো সমস্যা থাকলে সেও আপনাকে বা আমাদেরকে জানাবে যে এই সমস্যা আছে। সো মেইনলি যেটা আমাদের প্রথম যেটা নজর রাখা দরকার, যেটা আপনি বলছিলেন যে ফাইন্যান্সিয়াল ম্যাটারটা, কারণ এটা একটা বড় কমিটমেন্টের ব্যাপার। এটা অ্যাটলিস্ট 2,000 to 3,000 pounds প্লাস আপনার নিজের একটা ইনিশিয়াল কস্টের ব্যাপার আছে। দেন should this lease proceed or not, regardless you will have to pay this money. Therefore we always should take into account these kind of things. 3,000-4,000 pound easily আপনার একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তাহলে তো আপনাকে মিনিমাম এই ধরনের সাচ অ্যামাউন্ট, স্মল অ্যামাউন্ট বা বড় যেটাই হোক অ্যামাউন্টটা হাতে থাকতে হবে, অথবা এটার যে একটা রিস্ক, মিনিমাম রিস্ক নিতেই হবে। অবশ্যই আমরা যেমনটি চেষ্টা করছি দর্শকদের এটা বলার জন্য যে তারা যেন এই ব্যাপারে কেয়ারফুল থাকে, মিনিমাইজ করতে হবে। অবশ্যই রিস্ক না নিয়ে তো আর আপনি শুরু করতে পারবেন না, এক জায়গায় আপনাকে শুরু করতে হবে। তো যদি আপনি কমার্শিয়াল লিজের দিকে আগায় যান, তারপরে যেসব প্রসেসগুলো আছে সেটা অবশ্যই আপনার সলিসিটর আপনাদেরকে বলবেন। এই জন্য আমরা সবসময় রেকমেন্ড করব, স্পেশালি কমার্শিয়াল লিজের ক্ষেত্রে যারা এই বিষয়ে বিজ্ঞ, যারা জানেন, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। যারা লিজ দেবেন, যিনি অলরেডি লিজ হোল্ড হিসাবে আছেন, জি, উনি হয়তো অ্যাসাইনমেন্ট অন্য কারো কাছে সাব লিজ আমরা যেটাকে বলি বেশিরভাগ ক্ষেত্রে দেবেন। উনার ক্ষেত্রে উনি যে দেওয়ার আগে উনাকে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। উনার ইপিসি সার্টিফিকেট আছে কিনা। ইপিসি খুব বেশি পয়সা লাগে না, যদি অনেক সময় ইপিসি 4 বছর 5 বছর পর্যন্ত ভ্যালিড থাকে। তো ইপিসিটা আপনি যে কোনো ইলেকট্রিশিয়ান যারা এক্ষেত্রে রেজিস্টার আছে তাদেরকে নিয়ে আসলেই তারা আপনার এটা চেক করে একটা ইপিসি সার্টিফিকেট, ইলেকট্রিক পারফরমেন্স সার্টিফিকেট দিয়ে দেবে। এটা রিকোয়ারমেন্ট, রেন্টের ক্ষেত্রে এই জিনিসটা লাগে। আচ্ছা, তারপরে যে গ্যাস সেফটি সার্টিফিকেট, আপনার গ্যাস সেফটি সার্টিফিকেট যদি না থাকে তাহলে আপনার এটা প্রসিড হবে না। হয়তো ল্যান্ডলর্ড বলবে যে তুমি দাও, এবং নতুন যিনি ইনকামিং টেনেন্ট আসবে সে এটা না ছাড়া, তার সলিসিটর অথবা সে এটা না ছাড়া সে আগাবে না। এক্ষেত্রে আপনার লুপহোল যেটা হবে যে যদি আপনার কারণে লিজটা পিছায়, তাহলে কি হচ্ছে, আপনি বিজনেস করতে পারতেছেন না, অন টপ রেন্ট ক্যারি অন করতেছেন, ইনকামিং টেনেন্ট এসে ইনকাম করতে পারছে না, এই জন্যই যে আপনি সাম সর্ট অফ ডকুমেন্টগুলো প্রোভাইড করতেছেন না। এটা ল্যান্ডলর্ডের দীর্ঘসূত্রিতা হয়ে যেতে পারে এই ক্ষেত্রে। ল্যান্ডলর্ডের এটা ডিউটি না, এটা ডিউটি যিনি টেনেন্ট আছেন, কারেন্ট টেনেন্ট আছেন, লিজ হোল্ডার আছেন, উনার ডিউটি হচ্ছে যে উনি মিনিমাম ইপিসি এবং গ্যাস সেফটি সার্টিফিকেট এই জিনিসটা উনি দেন। দর্শকদের জন্য আমরা আরেকটা কথা ভালো করে এক্সপ্লেন করতে পারি। এখানে দুইটা জিনিস আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো, যে কারেন্ট টেনেন্ট বলতে আমরা এখানে যেটা বোঝাচ্ছি যে কারেন্ট লিজ হোল্ডার। ইন টার্মস অফ আইনি ভাষা আমরা বলে থাকি কারেন্ট টেনেন্ট, কারেন্ট লিজ হোল্ডার। লিজ হোল্ডার হন অথবা পিরিয়ডিক টেনেন্ট হন, অথবা ওয়াল ওয়্যার টেনেন্ট কাইন্ড অফ। ল্যান্ডলর্ড ইজ প্রোভাইডিং দ্য লিজ। আমরা যারা থাকছি তারা আইদার
লিসি মানে ফার্স্ট টেনেন্ট অথবা অ্যাসাইনমেন্ট হতে পারে আমাদের যেটা আমরা আসলে আলোচনার ক্ষেত্রে আজকে বেশ সময়ের স্বল্পতা আছে বিকজ অফ আজানের ব্রেক। আমরা এখন আবার আরেকটা বিজ্ঞাপন বিরতিতে যাব। বিজ্ঞাপন বিরতি থেকে আবার আপনাদের সাথে আমরা ফিরে আসবো। দর্শক আমাদের সাথে থাকুন। এনটিভির নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায় আপনাদের সাথে দেখা হচ্ছে ব্রেকের পরে। সুস্বাগতম দর্শক, আপনাদের আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রার লাইভ অনুষ্ঠানে। আপনারা আমাদের দেখছেন দুইজন, আমি মোল্লা মাহফুজ ইসলাম এবং আমার সাথে আছেন আমার সুপ্রিয় সলিসিটার জনাব কাউসার কুরাশি ভাই। আমরা দুজন আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো আরও কিছুক্ষণ। আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত অথবা কোনো কোশ্চেন থাকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন স্টুডিও লাইনে। আমরা কমার্শিয়াল লিজ নিয়ে কথা বলছিলাম। আসলে এটা অনেক আলোচনার একটা বিষয়, অনেক বড় ব্যাপক একটা বিষয়। বাট দর্শক, আমরা আলোচনার মাধ্যমে এটাই বুঝতে পারলাম যে আমরা যদি কমার্শিয়াল লিজ নিতে চাই সেই ক্ষেত্রে লিজ অথবা সাব লিজ অথবা অ্যাসাইনমেন্ট অফ লিজ অথবা লাইসেন্স, এইসব বিষয়ে বিশেষ জিনিস আছে যেগুলো খেয়াল করা বিশেষভাবে প্রয়োজন। সবচাইতে মোদ্দা কথা যেটা বলা যায় তাহলে আপনারা প্রয়োজনে আপনাদের নিকটস্থ কোনো আইনজ্ঞের সাথে যোগাযোগ করবেন, স্পেশালি এই ধরনের কমপ্লিকেটেড লিগ্যাল ইস্যুতে। আমাদের বিশ্বাস যে আপনারা ভালো সার্ভিস তাদের কাছ থেকে পাবেন, কারণ এটা একটা লম্বা কমিটমেন্টের ব্যাপার। ফাইন্যান্সিয়াল ম্যাটার, বিজনেস অলওয়েজ বিগার ও স্মল ইটস এ কমিটমেন্ট অফ হিউজ সাম অফ মানি। আমরা সেদিকে খেয়াল রাখবো। আমরা অন্য এক অনুষ্ঠানে শুধুমাত্র কমার্শিয়াল লিজ নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেহেতু সময়ের স্বল্পতা আছে, আমরা চলে যাব ইমিগ্রেশনের কিছু আপডেটের বিষয়ে। আমরা আজকের দুনিয়াতে আমরা ইমিগ্রেশনের আপডেট সম্বন্ধে মোটামুটি সচেতন থাকি, সবাই জানে। তারপরেও আমাদের দায়িত্ববোধ থেকে, আমাদের জায়গা থেকে আমরা কিছু বিষয় আপনাদেরকে সতর্ক করার বা আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করি। এই জন্য আমাদের এই প্রয়াস। আপনারা আমাদের সাথে থাকবেন আলোচনায় এবং যদি প্রয়োজন হয় আমাদের কাছে কোশ্চেন করবেন। কসম ভাই, আমরা আজকে ছোট করে একটু আলোচনা করব অ্যাসাইলামের বিষয়ে আলোচনা করতে পারি। অ্যাসাইলাম বিষয় মাহফুজ ভাই, অ্যাসাইলামে এখন যেটা হচ্ছে যে অ্যাসাইলাম অনেকগুলা এদের কল সেন্টার এবং অনেকগুলা সার্ভিস সেন্টার নতুনভাবে ওরা খুলেছেন, ইনক্লুডিং ইজ এ নর্থ অফ ইংল্যান্ডে কোয়াইট এ ফিউ নতুন এবং অনেক এমপ্লয়ি নিছেন ওনারা। যার কারণে এখন অ্যাসাইলাম, আগে যারা অনেকের ধারণা ছিল যে আমি অ্যাসাইলাম করব, ফার্স্ট ইন্টারভিউ দেওয়ার পর, স্ক্রিনিং ইন্টারভিউ দেওয়ার পর আমাকে 1 বছর 2 বছর 3 বছর, তারপর আমার সেকেন্ড ইন্টারভিউ, শেষ। এখন এমন হয় আপনি যখনই ফোন করবেন সপ্তাহের ভিতরে আপনার ইন্টারভিউ ডেট দিয়ে দেবেন। সপ্তাহের ভিতরে ইন্টারভিউ। আমি আপনাকে এইটার সাথে একটু অ্যাড করি কাউসার ভাই। এটা খুবই ফানি বলাটা ভুল হবে বোধহয়। এটা খুবই আশ্চর্যের বললেও একটু কম হয়ে যায়। আমরা যারা প্র্যাকটিসে আছি আমরা তারা দেখেছি যে কত সময় লাগে ইন জেনারেল, একটা এক্সট্রিম থেকে এখন আরেকটা এক্সট্রিমে চলে এসছে। দর্শক, ফানি এই জন্য বলছি যে ইটস কোয়াইট আনইউজুয়াল। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, ফোন করার 3 দিনের ভিতরে ইন্টারভিউ, 16 দিনের মাথায় সেকেন্ড ইন্টারভিউর ডেট আসছে। সো বেসিক্যালি 1 month and 20 days এর ভিতরে প্রথম এবং দ্বিতীয় ইন্টারভিউ কমপ্লিটেড। ওকে, আর রেজাল্ট কবে দিছে? রেজাল্ট এখনো আসেনি। হাতে যাই ওইখানে সময় নিছে, রেজাল্ট সময় নেয়নি এখনো, অল্প কদিন হয়েছে। সো আমি এক্সপেক্ট করছি যে ভেরি সুন দিয়ে দেবে। আপনার কথার সাথে অ্যাড করলাম এই কারণে ভাই যে এই যে কিছু দেখেন সব চিপ জিনিসের কিন্তু একটা নেগেটিভ সাইড থাকে। তো আমি যেটা বলবো যে আমাদের ভাই বোন যারাই অ্যাসাইলাম ক্লেম করবেন, যে গ্রাউন্ডেই আপনি করেন, আপনি করার আগে, অ্যাসাইলাম করার আগে বা করার সাথে সাথেই যেন আপনার ডকুমেন্টগুলো রেডি থাকে। আপনি যেন ওয়েট না করেন যে ওকে আমি ফার্স্ট ইন্টারভিউ দিছি, আমার 8 মাস 10 মাস 1 বছর যাবে, দেন আমি সেকেন্ড ইন্টারভিউ দেবো, তারপর আবার সময় পাবো, তারপর ডকুমেন্ট না। যদি আপনি অ্যাসাইলাম আপনার এটা আপনি রিফিউজি স্ট্যাটাস চান, আপনার এটা গ্রান্ট হতে চায়, তাহলে আপনাকে শুরু থেকেই আগে আপনার ডকুমেন্টগুলো, রেসপন্সিবিলিটি তো আপনারই, তাই না, যে আপনি ডকুমেন্টসগুলো দিবেন, এভিডেন্সগুলো রেডি করবেন। ইভেন দো দেখেন ওই যে এভিডেন্স যারা দিলেন, বাংলাদেশ থেকে যদি এভিডেন্স নিয়ে আসেন বা যে দেশ থেকে এভিডেন্স নিয়ে আসেন, হোম অফিস এবং কোর্ট বোথ ট্রাইব্যুনাল কেউই বাংলাদেশ অথবা আউট অফ ইউকে ট্রান্সলেটকে কি করে না, কোনো ওয়েট দেয় না, কোনো গুরুত্ব দেয় না। অ্যাবসলিউটলি নো গুরুত্ব, স্পেশালি অ্যাসাইলামের ক্ষেত্রে। তো আপনি ওইটা নিয়ে আসার পর এখানে যেখানে ট্রান্সলেটে দেবেন, ওই ট্রান্সলেট
যার কাছে দেবেন উনি ওই ভদ্রলোক অথবা ভদ্রমহিলা মিনিমাম 10 থেকে 15 দিন সময় নেবে আপনার এটা ট্রান্সলেট করতে করতে। আপনাকে দেন দেয়ার করে দেবে না, আরেক পেজের জন্য অনেক পয়সাও নিয়ে নেয় ওনারা। এই জন্য আমাদেরকে যেটা পয়সা তো দিতেই হবে ট্রান্সলেট করার জন্য, যার যেটা ফি আছে, কিন্তু সময় দিতে হবে। যদি আপনি এক পয়সা দিতেছেন ট্রান্সলেটের জন্য, এর উপর যদি আবার এক্সট্রা পয়সা দেন যে আর্জেন্ট বেসিস, তাহলে তো অসুবিধা, অনেক পয়সা চলে যায়। এই জন্য এটা আগ থেকেই আপনি প্রিপারেশন নেবেন যে এই ডকুমেন্টগুলা আমার আছে, এই কেস আছে, এই এভিডেন্স আছে, এই এভিডেন্স আছে, যত পেজের। আপনি কি আমাদের দর্শকদের এরকম করে বলতে চাচ্ছেন যে প্রিপারেশন, আমরা অবশ্যই কাউকে ইনফ্লুয়েন্স করছি না যে আপনি অ্যাসাইলাম করেন, আপনার যদি ক্লেমের থাকে তাহলে ইউ মাস্ট ক্লেম, বাট প্রিপেয়ার ইয়োরসেলফ। যে প্রিপেয়ার, আপনি ফার্স্ট ইন্টারভিউর সাথে সাথেই আপনি যেন আপনার এভিডেন্সগুলো আপনি একদম যে আপনার গোল পোস্ট আপনি ঠিক করে নেবেন যে এই জন্য আমি অ্যাসাইলাম, আমার কি কি আপনার আছে, প্রবলেম আছে আপনার ওন কান্ট্রিতে ফিরে যাওয়ার জন্য, এবং এটার জন্য এভিডেন্সিয়াল কি কি ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টগুলো অবশ্যই। আপনার ক্রেডিবিলিটিকে প্রুফ করার জন্য ইউ মাস্ট প্রোভাইড দ্য ডকুমেন্ট উইচ ইজ ওয়েট দেওয়া হবে। ওয়েট দেওয়া বলতে এখানে এটাকে গুরুত্বের সাথে নেওয়া হবে, আদারওয়াইজ আপনি এভিডেন্স দিতে পারবেন কিন্তু এটা গুরুত্বের সাথে নিবে কি নিবে না তার ক্রাইটেরিয়া আছে। এটা এই ব্যাপারে সুনির্দিষ্ট কেস লও আছে। সব কাগজই যে আপনার এভিডেন্স এইরকম না, আপনি যে কোনো কাগজ পাঠাই দিতে পারেন, কেউ না করবেন, আপনার হাতে তো আর কম্পিউটার ধরতে পারবে না, আপনি পাঠাই দিতে পারবেন, কিন্তু এটা যে আপনার কোনো ভ্যালু নাই, একদম ভ্যালুলেস কাগজ। আমার মনে পড়ে আমরা যখন ভেরি ইয়াং ছিলাম তখন, এখনো তো ইয়াং আছেন ভাই আলহামদুলিল্লাহ। সো স্কুল লাইফে তো টিচার প্রশ্ন করছেন যে এই কবিতার সারাংশ কে কে জানো, আগে পড়া দিছে ওই দিন পড়ার জন্য, তো প্রশ্ন করছেন সবার আই কন্ট্যাক্ট ডিসঅ্যাপিয়ার্ড ইনক্লুডিং মাইসেলফ। আই কন্ট্যাক্ট দিতে আমি শিখে আসিনি। আমাদের একজন বোন ছিল, সে হাত তুলে বসে আছে যে সে জানে। তো টিচারের বদ্ধমূল ধারণা সে জানে না, তারপরও সে তাকে না, টিচার ওনাকে জিজ্ঞেস না করে সবাইকে বলতেছে আই কন্ট্যাক্ট ডিসঅ্যাপিয়ার্ড, কেউ বলতেছে না। ঠিক আছে তুমি বলো। তো সে বলছে সারাংশ দেখুন। হ্যাঁ, ওই যে বইয়ের উত্তর বইয়ে লেখা থাকে না যে ওই কবিতার সারাংশের জন্য সারাংশ দেখুন, যে ওই 3টা লাইন অথবা 2টা ওয়ার্ড সেটাই শিখছে, সে মনে করছে ওই কবিতার সারাংশ মানেই হচ্ছে সারাংশ দেখুন। এইভাবে আপনি এভিডেন্স দিতে পারেন, কিন্তু এটা উত্তর না, এটা এভিডেন্স না, এটা কোনো ওয়ার্ড দেবে না আর কি। অ্যাবসলিউটলি সুন্দর করে বলার কাছে ভাই। দর্শক, এটা কোনো আসলে লাফিং ম্যাটার না, বিকজ ইটস এ ম্যাটার অফ ইউর ইমিগ্রেশন স্ট্যাটাস, ম্যাটার অফ ইউর লাইফ এন্ড জীবনের ব্যাপার। একবার অ্যাসাইলাম করার পর আবার নতুন করে অ্যাসাইলাম আবার করা, যে ফ্রেশ অ্যাপ্লিকেশন অথবা ফার্দার অ্যাপ্লিকেশন, কোয়াইট ডিফিকাল্ট। ইজ নট ভেরি অ্যাবসলিউটলি ডিফিকাল্ট, ইউ নো। কখনোই এটা অবশ্যই আমরা কাউকে ইনফ্লুয়েন্স করব না, কিন্তু যদি কারোর সত্যি সত্যি কোনো ভালো গ্রাউন্ডস থাকে, যদি যার জীবনের যেটাকে ইংলিশে বলা হয় ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ ইউর লাইফ থাকে, ডোন্ট ডিলে, বিকজ দিস ইজ ইউর লিগাল রাইট। ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইউর অ্যাসাইলাম অ্যান্ড ইউর অ্যাসাইলাম ইজ বাউন্ড টু বি অ্যাকসেপ্টেড বিকজ ইউ হ্যাভ ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ লাইফ অ্যান্ড ইউ নিড টু প্রুভ দ্যাট। হাউএভার ভেরি রিসেন্টলি তো মাহফুজ ভাই, যেটা আমি দর্শকদেরকে বলবো যে ক্রিমিনাল ম্যাটারে হচ্ছে prosecution have to prove beyond reasonable doubt. Absolutely. হ্যাঁ, যে তুমি চুরি করছো কি না করছে, এবিসি যদি সে প্রসিকিউটেড হয়ে থাকে, সে যদি এই প্রসিকিউটর হয়ে থাকে, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয় কোর্টে, তাহলে প্রসিকিউশন প্রমাণ করতে হবে সে চুরি করছে, সে কিছু না বললেই হবে যে আমি চুরি করে, যতক্ষণ পর্যন্ত প্রুভেন না হবে। এখানে আবার উল্টা, এখানে আপনি যেহেতু অ্যাপ্লিক্যান্ট, আপনাকে রেসপন্সিবিলিটি হবে যে ইউ হ্যাভ দ্য ওয়েল ফাউন্ডেড ফেয়ার ইন ইউর ওন কান্ট্রি এন্ড ইউর লোকাল, ইউর অথরিটি ফেল টু প্রটেক্ট উইথ দ্য ক্রেডিবিলিটি, যে এটা আমি সত্য বলছি এবং এইটার প্রমাণে এটা আছে। সো এটা আসলে রকেট সায়েন্স না, বাট এটাকে যদি প্রুভ করতে হয়, আমি আনফর্চুনেটলি আমাদের স্ট্যাটিস্টিক্স ইজ ভেরি পুয়ার। আপনি দেখবেন যে স্পেশালি আমরা যেহেতু বাংলাদেশি, বাংলা ভাষাভাষী, বাংলাদেশের এখানে আমরা বাংলা কমিউনিটিকে অনেক সময় রিপ্রেজেন্ট করে থাকি, বেশি কমিউনিটিকে রিপ্রেজেন্ট করি আমরা। তো আমাদের কথার ক্ষেত্রে আমাদের বা কাজের ক্ষেত্রে একটু ডিফারেন্স থেকে যায়। আমরা প্রুফ করার ক্ষেত্রে আমাদের এভিডেন্সিয়াল যে প্রুফগুলো থাকে এগুলো এত বেশি না। আর আনফর্চুনেটলি যেটা আমি মেইনলি বলতে চাচ্ছি তা হলো পার্সেন্টেজ, দ্য ফ্যাক্ট অ্যান্ড দ্য ফিগার ইজ ভেরি পুয়ার। আপনি দেখবেন
below 90% of success rate of the asylum, which is very poor. আপনি 100 জন মানুষ যদি asylum করে যদি 90 জনেরই না হয় হোম অফিস থেকে, ক্রেডিবিলিটি হয় না কিভাবে? ধরেন একদম ট্রু একজন মানুষের 10 বছর বা 15, আপনি এদেশে আসছেন 15 বছরের আপনার যে কোনো ফলস কেজে সাজা হয়ে গেছে, অ্যাকচুয়ালি যদি সাজা হয় আপনি কি করবেন? সাথে সাথে আপনি বাংলাদেশের উকিলের সাথে যোগাযোগ করবেন। যদি যোগাযোগ করে থাকেন তাহলে এভিডেন্স কি? ওকে, এই উকিল হয় না, আপনার একজনই উকিল 5 জন 6 জন 7 জন 10 জন উকিল পর্যন্ত কোর্টে তুলে সে বাছার জন্য ওইটা থেকে 20 জন তুলে 30 জন তুলে, আপনার কই উকিলের লিস্ট কই? 2 নাম্বার হচ্ছে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এরা ফোন করে টেক্সট করে কত কিছু আছে, এইগুলা দিয়ে আপনাকে জ্বালাফালা করে দেবে যে সত্যি আপনার 10 বছরের শাস্তি হয়ে যায়। তো আপনি যখন কোনো আপনার পেপার দেবেন হ্যাঁ আপনার 10 বছরের শাস্তি হয়ে গেছে, তাহলে এগুলো কোথায়? এগুলো যদি আপনি যদি না দেন তাহলে তো ভেরি রিজনেবলি তারা ডাউট করতে পারে এটা আপনার রিয়েল না। যদি আপনার মানে সামান্য একটা কার অ্যাক্সিডেন্ট হলে অথবা আমাদের যখন ওই ক্রিমিনাল ম্যাটারে আসেন, ওই যে ভাই আমি ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালাইছি ওইটা করছি, কত পেরেশান দেখি, কত পেরেশান দেখি। আর আপনার 10 বছরের শাস্তি হয়ে গেল আর আপনার কাছে কোনো এভিডেন্সিয়াল ডকুমেন্ট নাই, if you go back home you will be killed or you will be life will be in danger, কিছু নাই। আপনার ফ্রেন্ড আপনাকে কোনো স্টেটমেন্ট দেয় না, মা বাবা কোনো কথা বলে না, আপনার কাছে কোনো ট্যাক্স আসে না, আপনার একজন উকিল নিয়ে আপনি বসে আছেন, এরকম কি অবস্থা? তাহলে আপনি কি বলতে যাচ্ছেন যে আমাদের দর্শক যারা আছেন যারা আমাদের শুনছেন তারা কি করবেন বলেন? দর্শক ভাই বোনদেরকে বলবো যারা অ্যাসাইলাম করবেন মেহেরবানি করে সলিসিটার উপর আপনি ডিপেন্ড করে বসবেন না, বলে আমার সলিসিটার আছে তাই করবা, জি না সলিসিটার পেপার বানাইয়া দেয় না ভাইজান। সলিসিটারে আপনার পেপার যেটা আনে ওটারে সুন্দর করে উপস্থাপন করে। আপনার পয়েন্টে আমি একটা পয়েন্ট অফ ইয়ে রাখতে চাই, তাহলে দর্শক যদি কোনো এভিডেন্স দেন হ্যাজ টু বি জেনুইন, has to be credible. যদি দয়া করে কখনো কেউ কোনো ভুয়া কাগজ দিবেন না, কারো কথায় নিজের উৎসাহে কারো উদ্দীপনা এগুলো করবেন না, বিকজ এটা আপনার ক্রেডিবিলিটি এমনভাবে নষ্ট করবে যে আপনার আরও যে এভিডেন্সিয়াল জিনিসগুলো আছে যেগুলো যদি সত্যও হয় সব কিছু will go with that one little things. যদি এটা লিটল হয়, as little as any text message or something which is not proven right, which is not genuine, please do not provide. You rather don't provide anything, fine, but do not provide any false document. Fraudulent documents will kill your whole claim, hope, kill your আশা, আপনার সমস্ত শ্রম, আরও যে অনেক ভালো জিনিসগুলো আছে সেগুলো সব নষ্ট করে দেবে। দর্শক, তথাকথিত মানুষের কথায়, নিজের উৎসাহ উদ্দীপনায় অথবা কারোর পরামর্শে এমন কোনো ডকুমেন্টস দিবেন না যেটা আপনার নিজের জন্য ক্ষতির কারণ হবে। কখনোই উদ্বুদ্ধ হবেন না এই ধরনের আলোচনায়। এই ধরনের আলোচনাকে অ্যাভয়েড করুন। প্রোভাইড প্রপার ডকুমেন্টেশন। ইফ ইউ ক্যানট প্রোভাইড দ্য ডকুমেন্টেশন, প্লিজ এক্সপ্লেইন দেম প্রপারলি দ্যাট ওয়াই ইউ ক্যান নট। আপনার কথা, আপনার পার্সোনাল স্টেটমেন্ট ওয়েটস এ লট। আপনার ক্রেডিবিলিটি প্রুফ করার জন্য সবসময় এভিডেন্স দিতেই হবে এমন কথা নেই। আপনি হতে পারেন একজন, কাসবা যেমনটি বলছিলেন যে আপনি 10-5 জন উকিল, আপনি এমন হতে পারে এরকম সিচুয়েশন, এক্সেপশনাল সার্কামস্টেন্সেসে ইউ মে নট বি এবল টু রিচ দেম। আপনার কোনো সহযোগিতা নেই, আপনার কোনো সাহায্য নেই। প্রুভ দেম দ্যাট ইউ ক্যান নট রিচ দেম। আপনি এই পদক্ষেপ নিয়েছেন। অতএব ইটস নট অলওয়েজ অ্যাবাউট দ্য এভিডেন্স, ইটস always about the credibility. You have to prove your credibility, whether সেটা হোক পেপারস দিয়ে, আপনার মুখের ভাষা দিয়ে। not always আপনাকে এভিডেন্স দিতেই হবে এমন কথা নেই। আপনি যদি না দিতে পারেন, আপনি কেন দিতে পারছেন না, এটাও একটা ক্রেডিবল বিষয়। এটাকেও যদি আপনি এক্সপ্লেন করতে পারেন। আমাদের প্র্যাকটিস জীবনে আমরা দেখেছি অনেক মানুষের ভেরি ভেরি লিমিটেড 1-2টা ডকুমেন্টসে তাদের গ্রান্টেড হয়েছে, আবার 800-900 পেজের ডকুমেন্টস দিয়েও অনেকের হয় না। বিকজ আপনি একজনের কাছে যাবেন, আমি কারোর নাম বলছি না, কেউ বিভ্রান্ত হবেন না, কিন্তু অনেকে আছেন যারা বলবে ঠিক আছে কোনো সমস্যা নেই, কান্ট্রি গাইডেন্সের 300 পেজ প্রিন্ট আউট করে দিয়ে দিবে, আপনার সাথে অ্যাড করে দিয়ে দিল, এটা তার কোনো সমস্যা নেই। এটা তাদের ডকুমেন্ট, এটা হোম অফিসের ডকুমেন্ট, ইউ ডোন্ট নিড টু প্রোভাইড দিস মাই ফ্রেন্ড, ইউ ডোন্ট, বিকজ তারা ক্রিয়েট করছে তাদের ডকুমেন্ট। মার কাছে মামাবাড়ির গল্পের দরকার হয় না, মা নোজ এভরিথিং অ্যাবাউট মামাবাড়ি। হ্যাঁ, অতএব আপনাদেরকে যেটা করা উচিত হবে, ক্রেডিবল ডকুমেন্টস দেন যাতে করে আপনাদের অ্যাসাইলাম গ্রান্ট হয়। এগেইন, উদ্বুদ্ধ করার বিষয় না। যদি আপনার লাইফ ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ লাইফ থাকে, যদি আপনার 5টা গ্রাউন্ডস থাকে, ইউ নিড টু লুক ফর ইট। 5 গ্রাউন্ডস দর্শক, 5 গ্রাউন্ডস। দর্শক, কাসব ভাই, দর্শকদের উদ্দেশ্যে আমি একটু বলে দেই। জি, অবশ্যই বলেন। রেস বলতে আমরা কি বুঝি? সাদা কালো অমুক তমুক। হ্যাঁ, রিলিজন বলতে আমরা বুঝতে পারি যে আমাদের ধর্মের কারো বিশ্বাস অথবা অবিশ্বাসের কারণে যদি আপনার কোনো সমস্যা হয় আপনার ইসে। ন্যাশনালিটি,
যদি আপনার ন্যাশনালিটির কারণে আপনার কোনো সমস্যা হয় আপনার নিজের দেশে থাকতে। পলিটিক্যাল অপিনিয়ন নাম্বার 4, পলিটিক্যাল অপিনিয়নে যে গণকবর, সবাই বলে যে আমার পলিটিক্যাল প্রবলেম আছে, কিন্তু আসলে এটাকে প্রুভ করা ইজ এ হিউজ টাস্ক। ইফ ইউ ক্যানট প্রুভ, ডোন্ট অ্যাপ্লাই অন দিস। 5th বা 5 নম্বর হচ্ছে স্পেশাল সোশ্যাল গ্রুপ, একটা গ্রুপ, হ্যাঁ, স্পেশাল গ্রুপ। এই গ্রুপের ভিতরে হিউজ ব্র্যাকেট ধরতে পারেন আপনি, ইউটিউবার থেকে শুরু করে, ফেসবুকের থেকে শুরু করে, আপনি বিশেষ মানে সার্ভিসে ছিলেন সেটা থেকে শুরু করে, আপনি গে হতে পারেন, লেসবিয়ান হতে পারেন, আপনি ট্রান্সসেক্সুয়াল হতে পারেন, ট্রান্সসেক্সুয়াল হতে পারেন, আপনি ন্যাচারালিস্ট হতে পারেন, আপনি একজন কি বলে, আপনি একটা বিশেষ আইন, বিশেষ অধিকার, মানুষের অধিকার নিয়ে আপনি কথা বলতে পারেন। There are so many things, there is no boundary of that could be this group. Women, especially women, তারা নিজেরাই একটা মানে ভালনারেবল গ্রুপ আমাদের প্রেক্ষাপটে, আমাদের দেশের প্রেক্ষাপটে। আমরা যেহেতু বাংলা ভাষাভাষীদের নিয়ে কথা বলছি, বাংলাদেশে উইমেনরা অলরেডি স্পেশাল গ্রুপ। সো আপনাদের যদি এরকম কোনো এভিডেন্স থাকে, আর এই যে 5টা বিষয় আছে, এই 5টা বিষয়ের জন্য, শুধু 5টা বিষয় থাকলে হবে না, এই 5টা বিষয়ের জন্য আপনাকে ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ এ লাইফ থাকতে হবে, আপনার জীবন শঙ্কা যুক্ত থাকতে হবে, আর আপনার দেশের অথরিটি ফেল টু প্রোটেক্ট ইউ, আপনার দেশের অথরিটি ফেল টু প্রোটেক্ট ইউ। দেয়ার আর আদার থিংস উইল কাম অ্যারাউন্ড, বাট দিস থিংস আপনার জীবনকে বিপন্ন করার সম্ভাবনা আছে। আপনি আপনার দেশে ফিরে গেলে, রিটার্ন টু ইয়োর হোম কান্ট্রি, আপনার লাইফ উইল বি ডিগ্রেডেড, আপনার জীবনযাত্রাকে এমনভাবে ব্যাহত হতে পারে, অথবা আপনি পারসিকিউটেড হতে পারেন, প্রসিকিউটেড হতে পারবেন, আপনার জীবন শঙ্কামুক্ত থাকবে না, আপনাকে মেরে ফেলতে পারে, ফুল স্টপ। হ্যাঁ, আপনি জেল জরিমানা করতে পারে, আপনাকে ইনহিউম্যানলি ট্রিট করতে পারে। এই ধরনের প্রবলেম যদি থাকে, ইউ হ্যাভ the legal right to claim asylum anywhere in the world. It's not in this country, anywhere in the world. কনভেনশনাল রাইটে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন। এটাতে অনেক সময় বিভিন্ন পচা কথা আছে যে আপনি একদিক থেকে আসলে, ওদিক থেকে আসলে, এদিক থেকে কত, নো। কনভেনশন ক্লিয়ারলি, আমি কনভেনশনের ধারা বলছি না, ক্লিয়ারলি মেনশন করা আছে, ইউ ক্যান অ্যাপ্লাই অ্যাসাইলাম। একটা জিনিস যদি আপনার জীবনের শেয়ার করতে চাই, ওই যে যারা অ্যাসাইলামে অলরেডি আছেন আর কি, হ্যাঁ, তো ওই যে শেয়ারিং কোডটা এত বেশি পপুলার হয়েছে, তো ওনারাও মনে করে যে আমাদের শেয়ারিং কোডটা কই, তারা যদি কাজে থাকে, হয়তো আগের বিআরপির মাধ্যমে উনি কাজে ঢুকছেন, এখন ওই বিআরপির শেয়ারিং কোড। আপনি সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন কাসেম ভাই, এজন্য আপনাকে আমি পছন্দ করি, কারণ লোক এটা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই, কারণ এআরসি কার্ড দিয়ে আপনি কোনোভাবে আপনার শেয়ারিং কোড পাবেন না, নট এট অল। ওকে, আরো ক্লিয়ার করে দেন যে অ্যাসাইলামদের শেয়ার কোড থাকে না, আপনাকে এমপ্লয়ার চেক, আপনাকে আপনার এমপ্লয়ার একটা ইমেল চেকিং সার্ভিস থাকে, ইসিএস বলে, হ্যাঁ, ওই এমপ্লয়ার চেকটা আপনার 2 দিন 3 দিনের ভিতর হোম অফিস, আপনার ইঞ্জিনিয়ার তারা 5 দিনের কথা বলে, বাট 3 দিনের ভিতরে, 4 দিনের ভিতরে অনেক সময় আমরা দেখি যে একটু বেশি সময় লাগে, যে উনার এইটা আছে। তো খেয়াল করবেন, আপনার আসার পরে মেজরিটি টাইম থাকে ওয়ার্ক রাইট উইথ condition or work right with number 4 condition, majority time number 4 condition, 4 condition মানে হচ্ছে যে আপনি ওই এরিয়ায় কাজ করতে। একটা কথা আরো ক্লিয়ার করে বলতে চাই, আপনার সাথে অ্যাড করতে চাই দর্শকদের জন্য, যেহেতু আমরা আলোচনার মাধ্যমে দর্শকদেরকে এটা জানাতে চাই যে আমরা সবসময় দেখি যে ভাই আমার অ্যাসাইলাম আছে, স্যার আমার অ্যাসাইলাম আছে, আমি কি স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারবো কিনা? very clearly said who cannot switch to skill worker. যদি ইমিগ্রেশন বেল থাকে, you cannot switch to, no at all, you cannot। আপনি যে আপনাকে অনেকে আসে বা আমাকে অমুক বলছে, অমুক আইন, সবাই কিন্তু অ্যাসাইলাম ক্লেম করার পরে সবাই কিন্তু ইমিগ্রেশন বেল দেয় না, বেল ছাড়াও থাকে, বেল ছাড়া থাকে। সো ইউ নিড টু লুক ফর ইট। ইমিগ্রেশন বেল 20 মধ্যে যেখানে 201 ছবি দিয়ে যেটা দেয়, হ্যাঁ, তো এটা আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য করা দরকার। এটা একজনের সাথে কথা বলে আপনারা নিজেরা একটু রিসার্চ করেন, আপনি স্কিল ওয়ার্কারে চেঞ্জ হবেন বা সুইচ করবেন, জাস্ট রিড স্কিল ওয়ার্কার, ইজ ভেরি সিম্পল, প্লেন টার্ম। আপনি এদেশে আসেন, গো টু .gov ওয়েবসাইট, জাস্ট গো অ্যান্ড ফাইন্ড আউট স্কিল ওয়ার্কার ওভারভিউ, নিচে যে দেখবেন এলিজিবল কে এলিজিবল না, খুব ক্লিয়ার করে বলা আছে। টেক 5 মিনিট মাই ফ্রেন্ড, জাস্ট হ্যাভ এ কুইক রিড। আপনি যদি না রিড করতে পারেন, এটাকে বাংলায় রিড করতে পারবেন, আপনি এটাকে বাংলায় ট্রান্সলেট করে নেন। সো দের ইজ নো এক্সকিউজ যে আমি জানি না। দয়া করে অযথা পয়সা নষ্ট করবেন না কারো কাছে, যে আপনি নিজে যোগ্য, আপনি নিজে বই ওপেন করেন, ওয়েবসাইট ওপেন করেন, সবার কাছে মোবাইল ফোন আছে, ও মোবাইল ফোন ওপেন করেন, এটাকে বাংলা ট্রান্সলেট করে নেন প্রয়োজনে, ট্রান্সলেট করে আপনি পড়ে দেখেন, ইজ ভেরি সিম্পল, ইটস নো রকেট সায়েন্স।
প্লিজ ডু নট গেট কনফিউজ উইথ পিপল। অনেকে আসে আমার কাছে বলে, আপনার কাছে নিশ্চয়ই বলে যে আমি এটা করতে পারবো, আমাকে অমুক বলছে করতে পারবেন। নো, ইউ আর অন ইমিগ্রেশন বেল, ইউ আর নট এলিজিবল টু সুইচ। আপনার ডিপেন্ডেন্ট যদি কখনো এই দেশে আনরেজিস্টার্ড হয়ে যায় কখনো, আপনি তার স্কিল ওয়ার্কারে ডিপেন্ডেন্ট হতে পারবেন না। ভেরি সিম্পল। ইভেন দো ওই যে ওয়ার্ক রাইটও পাবেন না, ইভেন দো ওয়ার্ক রাইটও পাবেন না। আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ, আমি সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করব, দয়া করে .gov ওয়েবসাইট থেকে আপনারা আইনি পরামর্শটার প্রথম ধাপটা নেবেন। অ্যাট লিস্ট জানবেন যে তাদের ইমিগ্রেশনে মোরলেস এভরিথিং ইজ দেয়ার, মোরলেস এভরিথিং ইজ দেয়ার। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে প্লিজ দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, সুইটেবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। ভেরি সিম্পল, ভেরি স্মল রিডিং, অল্প রিড করে আপনি জেনে যাবেন আপনার সমস্ত জিনিস। দয়া করে কারো কথায় কান ভারী হবেন না। কাউকে, আমাদের আরও অনেকের অভ্যাস আছে যে এটাতে এটা হবে, পরামর্শ দেয় না জেনে, এটা দেওয়া ঠিক হবে না। আমরা যারা পরামর্শ দিই তাদেরকেও সতর্ক দৃষ্টি থাকতে হবে যে একজন মানুষ, আমার একটা ভুল পরামর্শের জন্য যেন আরেকজনের লাইফ নষ্ট না হয়, আরেকজনের ফাইন্যান্সিয়াল কোনো ক্ষতির কারণ আমরা না হই। অতএব সাইলাম স্কিল ওয়ার্কার ইজ ভেরি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যেহেতু জানি অনেক মানুষ এদেশে আসছেন যে তারা অলরেডি স্কিল ওয়ার্কার এসছেন, তাদের যদি ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ লাইফ না থেকে দয়া করে আপনাদের সময় নষ্ট করবেন না, পয়সা নষ্ট করে অ্যাসাইলাম ক্লেম করবেন না প্লিজ। যদি আপনার ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ ইউর লাইফ না থাকে, আমি আবার অনুরোধ করবো দর্শকদেরকে, দয়া করে অ্যাসাইলাম ক্লেম করবেন না। কারণ এটা ইটস নট বাইং টাইম, ইটস নট গো রাউন্ড দ্য বেন্ড, ইটস নট অ্যাবাউট বেন্ডিং দ্য ল, ইটস নট অ্যাবাউট আপনি আর কয়দিন এদেশে থাকবেন। নো, আপনার যদি ওয়েল ফাউন্ডেড ফেয়ার না থাকে এই সুন্দর জিনিসটাকে নষ্ট করবেন না দর্শক। দয়া করে আপনারা আপনাদের ক্রেডিবিলিটি প্রুফ করবেন, দয়া করে আপনাদের প্রপার ডকুমেন্টেশন জমা দিবেন, আগে থেকে রেডি হবেন। টাইম ইজ ভেরি ভেরি লিমিটেড। যে কথা না বললেই নয় কাউসার ভাই, অনেকে আমাদেরকে বলেন যে কোনো রকম একটা অ্যাপ্লিকেশন করে দেন। আমি জানি আমরা করি না, কারণ হচ্ছে যে আপনার সময় নষ্ট, অর্থ নষ্ট। আপনার যদি ডকুমেন্টেশন, আপনি প্রথমেই বলেছেন যে ডকুমেন্টস আগে রেডি করেন, আপনার জিনিসপত্রগুলো ভালো রাখেন, স্পেসিফিকভাবে সাজায় নেন, তারপরে আপনি করেন, কোনো সমস্যা নেই। যদি হুড়োহুড়ি থাকে হুড়োহুড়ি করে জিনিসপত্র রেডি করেন। আলটিমেটলি প্রথম কয়েকদিনেই বা শেষ কয়েকদিনেই ডকুমেন্ট রেডি করা হয়। সো টেক ইউর টাইম, প্রিপেয়ার ইউর সেলফ, ভুলে যান পিছনের কথা। এখন আর 1-2 বছর 3 বছর 5 বছরের ইস্যু না, এখন 1-2 মাস 3 মাস 5 মাসের বিষয়, 6 মাসের ভিতর শেষ হয়ে যাবে ভাই। ইটস ডান। দেয়ারফর আমার প্রিয় ভাই বলেছেন আপনাদেরকে, আমিও আপনাদেরকে অনুরোধ করছি, যদি অ্যাসাইলাম করতে হয় ইউ মাস্ট প্রিপেয়ার ইউর ডকুমেন্টস এন্ড দেন ক্লেম, আদারওয়াইজ দ্য আউটকাম কুড বি not expected that you are expecting for. আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছি কাউসার ভাই। আচ্ছা, ওই যে একজন ভাই বলছিলেন যে আমরা কুইকলি একটা উত্তর দিয়ে যেতে চাই, যেহেতু আমাদের সময়, আমরা যেহেতু এই বিষয়ে আলোচনা করছিলাম না, তারপর ল্যান্ডলর্ড টেনেন্টের একটা বিষয় আছে, সেকশন 21 যদি 18 এবং N54 হয়ে থাকেন, আমি কনফার্ম না উনি ল্যান্ডলর্ড না উনি টেনেন্ট। যদি উনি ল্যান্ডলর্ড হয়ে থাকেন, সেকশন 21 দিয়ে থাকেন এবং 2 মাস চলে যায়, তাহলে উনি পজিশন অর্ডার নিয়ে আসতে পারেন কোর্ট থেকে। পজিশন অর্ডার আনার পরে যদি টেনেন্ট না যায় তাহলে ইভিকশন অর্ডার। আমরা এই বিষয়ে আমরা একটা আলোচনা করব আরিফ ভাই, আপনার জন্য আমি সরি আজকে আলোচনার উত্তর দিতে পারলাম না ঠিকমতো। আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা আলোচনা করব। আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায় আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও স্বাগতম এবং ধন্যবাদ, এবং বিদায় নিব আজকের। দেখা হবে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।